সম্পদ যেন ফুরোবেই না, এমনটাই ভাবতাম আমরা, এবং এতদিন ধরে সেসব সেভাবেই ব্যবহার করে আসছি। কিন্তু একটার পর একটা জিনিস যখন দুর্লভ হয়ে যাচ্ছে, তখন আমরা তার মূল্য বুঝতে শিখছি। আগে যেগুলোকে বর্জ্য ভাবতাম, সেখানেও এখন সম্ভাবনা খুঁজছি। নমস্কার, ইকো ইন্ডিয়ার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দেবী সাহা। আজকের পর্বে দেখব প্রায় ফুরিয়ে আসা সম্পদ নিয়ে এই পৃথিবীর ভবিষ্যৎ কেমন হতে চলেছে। এই পর্বে থাকছে আগ্নেয়গিরির পাথরের গুঁড়ো ছড়িয়ে জমিতে ফসলের পদ্ধতি, নরওয়েতে বিরল ধাতু খননের কথা, অভিনব জলের এটিএম থেকে পরিষ্কার জল, আর কলা গাছের বর্জ্য দিয়ে নতুন জিনিস তৈরির গল্প। পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, এমন অবস্থায় বাতাস থেকে কার্বন সরিয়ে ফেলাটা অত্যন্ত জরুরি। কেবলমাত্র কৃষিকাজ থেকেই পৃথিবীর 1/3 কার্বন নির্গমন হয়। ভারতে এখন কেউ কেউ মাঠে আগ্নেয় শিলার গুঁড়ো ছিটিয়ে দেখছেন, এতে নাকি কার্বন আটকে যায় আর ফসলও ভালো হয়। কিন্তু সত্যিই কি এতে কাজ হয়? চলুন মধ্যপ্রদেশে গিয়ে দেখি। মধ্যপ্রদেশের কেন্দ্রে অবস্থিত সিওনির কাছাকাছি বিস্তীর্ণ ক্ষেতগুলি বড়ই শুষ্ক। অতিরিক্ত সারের ব্যবহারে মাটির স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে। এই রাজ্যে মোট অর্থনৈতিক উৎপাদনের প্রায় 40% কৃষি থেকে আসে, কিন্তু ফলন ক্রমশ কমছে। আর উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্র্যাক্টর ব্যবহারের ফলে অনেক জায়গার মাটি এতটাই শক্ত হয়ে গেছে যে বর্ষাকালে তা যথেষ্ট জল ধরে রাখতে পারে না। তবে এই পরিস্থিতি দেবেন্দ্র কুমার উল্কের মতো স্থানীয় কৃষকদের কাছে নতুন নয়। कड़ापन होने से फसल की पैदावार যাওয়ার জন্য कम हो रही আমাদের है, ফলন কমে इसलिए গিয়েছে। किसान को काफी তাই কৃষকেরা नुकसान বড় का ক্ষতির মুখে পড়ছেন। सामना करना पड़ता है। এই বছর তিনি এক নতুন পরীক্ষা করেছেন। তার 4টি মাঠের মধ্যে 2টিতে ব্যাসল্ট পাথরের মিহি গুঁড়ো ছড়িয়েছেন। তিনি বলছেন পার্থক্য নজরে পড়ছে। এই 2 মাঠে পোকামাকড় কম, ফসল বেশি সুস্থ, আর মাটির জল ধারণের ক্ষমতাও আগের তুলনায় অনেক ভালো। ये इस এটা जमीन এক की মাঠের मिट्टी মাটি, है और ये আর এটা इस অন্য जमीन মাঠের। की मिट्टी है। जो এটা इसमें नमी আর্দ্রতা ज्यादा বেশি, है ওটা और অনেক इसमें বেশি नमी শুকনো। कम है। এই ধূসর গুঁড়োর পরীক্ষা হচ্ছে সিওনির কাছে বেশ কিছু ক্ষেতে, মূলত মাটির গুণমান ফেরাতে ও গ্রিন হাউস গ্যাস কার্বন ডাই অক্সাইড আবদ্ধ করতে। পাথরে থাকা খনিজ স্বাভাবিকভাবেই কার্বন ডাই অক্সাইড শোষণ করে। পাথরকে সূক্ষ্ম গুঁড়ো করা হলে তারা আরও বেশি শোষণ করে। বিজ্ঞানীরা এই দ্রুততর প্রক্রিয়াকে এনহ্যান্সড রক ওয়েদারিং বা ERW বলেন। When that acidic water hits rocks, it যখন chemically সেই অল্প dissolves them. আমলিক জল পাথরের So সংস্পর্শে that আসে, তখন dissolution পাথর process releases রাসায়নিকভাবে nutrients দ্রবীভূত and হয়। also এই releases দ্রবীভবন মাটিতে নানা পুষ্টি an পদার্থ aqueous form ছাড়ে of এবং carbon বাইকার্বনেট called নামে bicarbonate. কার্বনের এক So those জলীয় রূপ nutrients তৈরি can হয়। either be এই taken up by পুষ্টি plants উদ্ভিদ নিতে পারে, or they could যা be শেষ released পর্যন্ত from the সমুদ্রে soils গিয়ে and পড়ে। enter the rivers and eventually wind up in the ocean. পাথরের গুঁড়োয় থাকা খনিজগুলি বর্ষার জলে মিশে যায়। তার মধ্যে শুষে নেওয়া কার্বন ডাই অক্সাইডকে হাজার হাজার বছরের জন্য আটকে রাখতে পারে। ERW সমর্থকদের মতে এই পদ্ধতি অনেকটা কার্বন একসাথে আবদ্ধ করতে পারে। তবে ঠিক কতটা কার্বন অপসৃত হচ্ছে তা নির্ণয় করা কঠিন। মাটি কার্বনের মতো সংস্থারা কার্বন ডাই অক্সাইড সার্টিফিকেট বিক্রির ক্ষেত্রে বিপুল সম্ভাবনা দেখেছেন। অন্যত্র নির্গমনের ক্ষতিপূরণ হিসেবে এগুলি ব্যবহৃত হয়। তাদের ব্যবসায় ছোট কৃষকদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করা গুরুত্বপূর্ণ। আমরা এই দশকের মধ্যেই কার্যক্রম আরও বাড়াতে পারব। গিগাটন স্কেল কার্বন স্টোরেজের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এটা বহু ক্ষুদ্র কৃষকদেরও সাহায্য করতে পারে, তাদের জলবায়ু নিয়ে সহনশীল করে তুলতে পারে। কোনো ক্ষেতের মাটি ব্যাসল্টের গুঁড়োর অতিরিক্ত খনিজ থেকে সত্যিই উপকার পাবে কিনা তা প্রথমে গবেষণাগারে পরীক্ষা করে দেখা হয়। এরপরেও নিশ্চিত করে কিছু বলা যায় না। The uncertainties lie in how large the system is. এনহ্যান্সড So if ওয়েদারিং you এর think পুরো about enhanced ব্যবস্থাটা weathering of the whole বিশাল। system, পাথর you মাটিতে apply the মেশালেন, rocks to the তারপর soils. বেসল্ট But মিশে যাওয়ার those সাথে সাথে বাকি dissolved মিশ্রিত products, once the উপাদানগুলি basalt মাটিতে dissolves, যাবে, have তারপর to make নদী it from হয়ে there শেষ through পর্যন্ত the soil সমুদ্রে system, পৌঁছবে। enter the এই rivers দীর্ঘ and পথ eventually এই wind up into পদ্ধতির the বড় ocean. অংশ। So that's quite a huge system to take into account. আরেকটি বড় সমস্যা হলো পুরো প্রক্রিয়াটির ওপর নজরদারি চালানো এবং ঠিক কতটা কার্বন ডাই অক্সাইড কোথায় আবদ্ধ হচ্ছে তা খেয়াল করা।
You're applying these rock পাথরের এই powders. গুঁড়ো ছড়ানোর Weathering সময় is মনে very, রাখবেন you know, ওয়েদারিং generally সাধারণত slow খুব process. ধীর Even when প্রক্রিয়া you're enhancing it পাথরকে by গুঁড়ো করে increasing the তার surface area সারফেস of the rock এরিয়া powders, বাড়িয়ে it's still a slow প্রক্রিয়াটি উন্নত process. করার চেষ্টা করলেও And there's a তা lot of দ্রুত হয় না। background noise when you মাটিতে এই apply পাথরের these গুঁড়ো rock powders to মেশানোর soil. জন্য You একসাথে have অনেক natural প্রক্রিয়া soil শুরু হয়, weathering and যেমন মাটির microbial স্বাভাবিক ওয়েদারিং, processing. অণুজীবের কাজ এবং There's আরও a lot of নানা প্রক্রিয়া। background noise that এর makes ফলে it কার্বন difficult ডাই to অক্সাইড অপসারণের detect পরিমাণ বা ওয়েদারিং a লক্ষ্য weathering করা signal কঠিন or হয়ে যায়। how much CO2 is being removed. সিওনের জলকষ্টে ভোগা কৃষিজমির কৃষকরা সবাই তাদের ক্ষেতে ব্যাসল্টের গুঁড়োর ব্যবহারে কিন্তু সন্তুষ্ট নন। তাদের মধ্যে একজন হলেন বিনোদ কুমার বিশেন। तो इसलिए মাটি বালির মতো শুকনো থেকে যায়, सूखी टाइप की जमीन रहती है। जैसी বর্ষা बरसात শেষ हुई तो হলেই पानी জল खत्म ফুরিয়ে खेतों যায়। में। चूरी डालने के बाद जो डस्ट है পাথরের গুঁড়ো मिट्टी দেওয়ার की, পরেও उसको আমাদের डालने के बाद ফসলের भी রোগ बीमारी হয়েছে लगी আর ধানের और ফলনও धान ভালো अच्छी नहीं হয়নি। बनी आसो हमारी। বিজ্ঞানীরা মনে করেন মাটির ধরনের উপর নির্ভর করছে ERW কতটা সফল হবে। So, for example, there might be কিছু certain নির্দিষ্ট microbes that অণুজীব benefit ওয়েদারিং এ weathering সহায়তা করে and এবং can প্রক্রিয়া help দ্রুত increase those ঘটাতে সাহায্য reactions, করে, and they may not be কিন্তু তারা present in সব certain জমিতে থাকে fields. না। মাটির It could also প্রাথমিক be ক্ষারের the পরিমাণ বা pH, the initial পিএইচও pH খুব of the গুরুত্বপূর্ণ। fields. They ক্ষার might be বেশি too হলে basic, ওয়েদারিং and ধীর therefore হয়ে যায়। that slows weathering down. সিওনি থেকে প্রায় 1300 কিলোমিটার উত্তর পূর্বে বাংলায় অল্ট কার্বন নামে একটি সংস্থা চা বাগান, ধানক্ষেত এবং বাঁশ চাষকে পুনরুজ্জীবিত করার জন্য ব্যাসল্টের গুঁড়ো ব্যবহার করার চেষ্টা করছে। I'm a tea planter myself. আমি We নিজে একজন চা realized চাষী। very early on that আমরা শুরুতেই um, বুঝলাম দার্জিলিং এ to be able চা to শিল্পকে আর্থিক get মন্দা the থেকে Darjeeling রক্ষা tea করতে হলে industry out of প্রতি its একর financial জমিতে আয় decline. বাড়ানো It's important for একান্তই us to প্রয়োজন। improve the per acre আমরা revenue. সাধারণত On an 15 average, থেকে we 30 see a শতাংশ বেশি 15 ফলন to দেখি। 30% এটা বিশাল ব্যাপার। crop yield increase, which is উত্তরবঙ্গের massive. দার্জিলিং এ You ভারী have বর্ষা high হয় monsoon যা in পাথরগুলিকে North দ্রুত Bengal, in ক্ষয় Darjeeling, পেতে সাহায্য করে। which ensures that your rocks weather faster. অল্ট কার্বনও কার্বন ডাই অক্সাইড সার্টিফিকেট বিক্রি করে আয় করে। পাথরের বেশিরভাগই কাছাকাছি খনি থেকে আসে। এর ফলে তাদের ব্যবসা পরিবেশ বান্ধব হয়, লাভও বৃদ্ধি পায়। One study suggested একটি that গবেষণায় দেখা so গেছে the quarrying and বিশ্বব্যাপী mining খনি industry ও খাদান creates শিল্প about, I think it's 4 বছরে to প্রায় 7 4 থেকে billion 700 tons কোটি of টন rock বর্জ্য পাথর annually তৈরি করে। এর প্রায় of waste 20% fines, which could এনহ্যান্সড be ওয়েদারিং এ exploited. I think ব্যবহার 20% করা could যেতে be পারে। exploited তাই for enhanced এখানে weathering. বিশাল So there's সম্ভাবনা huge রয়েছে। potential there. তবে ব্যাসল্ট গুঁড়োর দীর্ঘমেয়াদী প্রভাব এখনো পরিষ্কার নয়। এর থেকে নির্গত হওয়া খনিজ দূষিত মাটিকে উন্নত করতে পারে, কিন্তু সব ক্ষেত্রে তা হয় না। খনি সংস্থাগুলো ERW-কে সমর্থন করে, কারণ তারা বর্জ্য পাথর বিক্রি করে লাভ করতে পারে, আর কার্বন ডাই অক্সাইড সার্টিফিকেট বিক্রিও তাদের জন্য অতিরিক্ত আয়ের একটা পথ। এনহ্যান্সড রক ওয়েদারিং বৈশ্বিক নির্গমন কমানোর ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারবে কিনা তা নিয়ে অনিশ্চয়তাও আছে। তবুও কার্বন আবদ্ধ করার এরকম নতুন প্রযুক্তির সন্ধান খুবই জরুরি। পৃথিবীতে পরিচ্ছন্ন শক্তির চাহিদা যত বাড়ছে ততই নতুন ধরনের সম্পদের খোঁজ শুরু হয়েছে। সবুজ প্রযুক্তির জন্য বিরল ধাতুর চাহিদা এখন সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে। বায়ুচালিত টারবাইন হোক বা ইলেকট্রিক গাড়ি কিংবা পরিবেশ বান্ধব প্রযুক্তি, সবেতেই এই খনিজগুলো প্রয়োজন। নরওয়েতে একটি কোম্পানি দাবি করছে ইউরোপের সবচেয়ে বড় বিরল ধাতুর ভাণ্ডার তারা খুঁজে পেয়েছে একটি ছোট্ট শহরের নিচে, এবং মানুষের ঘরবাড়ি না ভেঙেই নাকি তা খনন করাও সম্ভব। তাহলে চলুন দেখি উলেফোসে গিয়ে কিভাবে এটি করবেন তারা। নরওয়ের এই পুরনো মাইনিং টাউন যেন এক সোনার ভাণ্ডারের উপর দাঁড়িয়ে আছে, তবে আসল সোনা নয়। আমরা এখন ইউরোপে অবস্থিত মাটিতে পাওয়া বিরল ধাতুর বৃহত্তম ভাণ্ডারের উপরে দাঁড়িয়ে আছি। নরওয়ের রাজধানী ওসলো থেকে গাড়িতে প্রায় 2 ঘন্টার দূরত্বে উলফোস। এটি ইউরোপের প্রাচীনতম শিল্পাঞ্চলগুলির একটি। এখানে 1600 সাল থেকে 1960-এর দশক অবধি খনন চলেছে। ইনি হলেন টর এসপেন সাইমনসন। তিনি রেয়ার আর্থস নরওয়ের পক্ষ থেকে স্থানীয় মানুষজনের সঙ্গে যোগাযোগ রাখেন। প্রায় 58 কোটি বছর আগে এখানে একটি আগ্নেয়গিরি ছিল। নরওয়ের ভূতত্ত্ববিদ ব্রোগার 1920-এর দশকে প্রথম এই এলাকার বর্ণনা করেন। যখন তিনি তা আবিষ্কার করেন তখন এটা একটা চুনাপাথরের আগ্নেয়গিরি ছিল। আর এই আবিষ্কার আজও পুরো এলাকার ভবিষ্যৎ বদলে দেওয়ার ক্ষমতা রাখে, কারণ তিনি যা আবিষ্কার করেছিলেন সেই আগ্নেয়গিরির চুনা পাথরে প্রায় বিশেষ কিছু গুণ থাকে। বিশ্বের বিরল ধাতু 17 ধরনের ধাতুর সমষ্টি, যা মোবাইল ফোন থেকে মাইক্রোচিপ এমনকি মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থারও অত্যাবশ্যক উপাদান। চারদিকে যা দেখছেন সবই ফেন ভাণ্ডারের অংশ।
We are extracting 10,000 meters of core আমরা samples 10,000 মিটার to গভীর better থেকেও our নমুনা তুলছি understanding of যাতে the deposit সঞ্চয়ের and প্রকৃতি বোঝা যায় strengthen এবং the সম্পদের quality মান of our নির্ভুলভাবে হিসেব করা যায়। resource estimate, telling us মাটির much নিচে more ঠিক কি about সম্পদ রয়েছে এতে তা ভালোভাবে বোঝা যাবে। composition of the resources in the ground. পুরনো আগ্নেয়গিরির গভীর থেকে আনা এই নমুনাগুলি নিয়ে কাজ করছে সংস্থাটি। These brown minerals here এই বাদামি are the খনিজগুলি ore for বিরল ধাতুর rare ওর earth বা elements. আকরিক। So in this specimen এই here we have নমুনাটিতে প্রায় around 2 থেকে 2 to 3% বিরল 3% ধাতু rare আছে। earth elements, and that is actually very good. সংস্থাটির দাবি এখানে বিশেষ কয়েকটি বিরল ধাতুর ঘনত্ব বেশি, সেগুলি দিয়ে বায়ু টারবাইন আর বিদ্যুৎ চালিত গাড়ি স্থায়ী চুম্বক তৈরি হয়। We are extracting a lot of আমরা এখন information অনেক at তথ্য this জোগাড় stage. করছি। আমরা এই And ভান্ডারের also we সম্ভাব্য can put a মূল্য number বা পরিমাণও on the স্পষ্ট করে upcoming বলতে পারব। resource, on the value. সেই সংখ্যাটা আনুমানিক 90 লক্ষ টন বিরল ধাতুর অক্সাইড। এটি চীন বা আমেরিকার বৃহত্তম ভান্ডারের থেকে ছোট হলেও ইউরোপের অন্য সমস্ত পরিচিত ভান্ডারের তুলনায় অনেক বেশি। আর শুধু পরিমাণ নয়, এই ভান্ডারের আরও কিছু সুবিধা আছে যা বিশ্বের দরবারে আলাদা জায়গা করে নিয়েছে। ফেনের কাছেই জলবিদ্যুৎ কেন্দ্র আছে, সেখান থেকে সহজে দূষণহীন বিদ্যুৎ পাওয়া যায়। মাত্র 30 কিলোমিটার দূরেই আছে হেরোয়া, সেখানে গভীর জলের বন্দর আছে যা একে বিশ্বের বাজারের সাথে যুক্ত করেছে, এবং এখানেই রয়েছে ইউরোপের প্রথম বিরল ধাতুর পৃথকীকরণ কেন্দ্র রিটেক। ফেন ভান্ডারটি ভূপৃষ্ঠের খুব কাছেই, এটি মাত্র 100 মিটার নিচ থেকে শুরু। কিন্তু বেশিরভাগ খনি ভান্ডারের এমনই অবস্থা, তাই উৎপাদন বেশি হলেও উপরে থাকা সবকিছু নষ্ট হয়ে যায়। তাই উলেফোসকে বাঁচাতে হলে খনিকে পুরোপুরি মাটির তলাতেই রাখতে হবে। সংস্থার পরিকল্পনা অনুযায়ী ভান্ডার থেকে যথাসম্ভব খনিজ তোলা যাবে, আবার মাত্র কয়েকশো মিটার উপরে থাকা মানুষজনও প্রভাবিত হবেন না। এটি পৃথিবীর প্রথম অদৃশ্য খনি তৈরির পরিকল্পনা। প্রায় 4 কিলোমিটার দূর থেকে তারা একটি সরু সুড়ঙ্গ কেটে আড়াআড়িভাবে ভান্ডারের কেন্দ্রে ঢুকবেন। তারপর অটোমেটেড ড্রিল দিয়ে ভান্ডার থেকে 300 মিটার লম্বা ও 50 মিটার চওড়া অংশ কেটে তোলা হবে। সেগুলি ঠিক নিচের ক্রাশারে ফেলা হবে। গুঁড়ো হওয়ার পর তাদের কনভয়ের বেল্ট করে আলাদা করার জন্য প্রক্রিয়াকরণ কেন্দ্রে পাঠানো হবে। কিন্তু এতে শহরের নিচে বিশাল ফাঁক তৈরি হবে, আর তাতে বড় সমস্যা হতে পারে। 2004 সালে সুইডেনের এলকেবি নামক খনি সংস্থা জানায় যে কিরুনা শহরের নিকটবর্তী ভূগর্ভস্থ লৌহ খনির কারণে ধীরে ধীরে মাটি বসে যাচ্ছে, ফাটছে ও ভেঙে পড়ছে। শহরকে বাঁচাতে 6,000-এরও বেশি মানুষকে স্থানান্তর করতে হয়। শহরের কেন্দ্র 3 কিলোমিটার দূরে সরানো হয়। আর 2020 সালে সেই খনির কারণে হওয়া ভূমিকম্প মানুষের ভরসা আরও কমিয়ে দেয়। এই ঝুঁকি এড়াতে সংস্থাটি পরিকল্পনা করছে বর্জ্য পদার্থের বেশিরভাগই খননের গর্ত বোঝানোর জন্য আবার গর্তেই ফিরিয়ে দেবে। এর সাথে সিমেন্ট মিশিয়ে পাথরগুলিকে শক্ত করা হবে যাতে কিরুনার মতো সমস্যা না হয়। সব পরিকল্পনা মাফিক চললে মনে হবে কোনো ক্ষয় হয়নি, এ যেন সত্যিকারের অদৃশ্য খনি। ফেন প্রকল্প শুরু হচ্ছে এমন সময় যখন ইউরোপিয়ান ইউনিয়ন নিজের প্রয়োজনীয় কাঁচা মাল জোগাড়ের পথে এগোচ্ছে। আমরা সাপ্লাই চেইন থেকে বাদ পড়ে যেতে পারি এরকম একটা আশঙ্কা রয়েছে। চীন মাটিতে পাওয়া বিরল ধাতুর যোগানকে পুরোপুরি নিয়ন্ত্রণ করায় ইউরোপের পক্ষে প্রক্রিয়ার প্রতিটি ধাপে প্রতিযোগিতা করা কঠিন, আর শুরু থেকে সব গড়ে তোলার চেষ্টা আরও কঠিন। এই শিল্পের কঠিন বিষয়টি হলো এখানে একেবারে শুরুতেই অনেক বিনিয়োগ করতে হয়, আর আয় বহু বছর পরে আসে। তাই এই শিল্পের ধৈর্য খুব দরকার। 2024 সালে ইউরোপ ক্রিটিক্যাল র মেটেরিয়ালস অ্যাক্ট প্রণয়ন করে। সেখানে 2030 সালের মধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন নিজেরা কতটা কাঁচা মাল তুলবে তার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে, যদিও এর কোনো বাধ্যবাধকতা নেই। দ্রুত লক্ষ্যে পৌঁছতে এই আইন ইউরোপিয়ান ইউনিয়নকে তাদের ভেতরে অথবা নরওয়ের মতো মিত্রদের ক্ষেত্রে পরিকল্পিত প্রকল্প ঘোষণা করার সুযোগ দেয়। এটা অনুমোদনের চিহ্ন হিসেবে কাজ করে। এর ফলে তহবিল পাওয়া সহজ হয় এবং জনগণের কাছে গ্রহণযোগ্যতাও বাড়ে। সবচেয়ে বড় সুবিধা, এতে প্রকল্প শুরু করার জন্য তারা দ্রুত অনুমোদন ও অনুমতিপত্র পায়। It's
সময় কম, তাই এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। আমরা এই প্রকল্পে যত ঘন্টা কাজ করি এর খরচ তত বাড়ে। আমরা তো 10 বছর ধরে শুধু খুঁজে যেতে পারি না। রেয়ার আর্থস নরওয়ে অনুমোদন পেলেও ফেনের মাটিতে পাওয়া বিরল ধাতুর ভাণ্ডার জনসমক্ষে আসতে এখনো অনেক দেরি। কোম্পানির আশা 2050 সালের মধ্যে তারা কাজের পরিধি বাড়িয়ে ইউরোপিয়ান ইউনিয়নের চাহিদার 30% মেটাতে পারবে। জল ছাড়া আমরা বাঁচতে পারবো না, কিন্তু লক্ষ লক্ষ মানুষের কাছে এটা সহজলভ্য নয়। দিল্লিতে পরিষ্কার পানীয় জল পাওয়া মোটেও সহজ নয়, বিশেষত বস্তি এলাকাগুলোতে। ট্যাঙ্কারে যে জল পাওয়া যায় তার পরিমাণ নিশ্চিত নয়, আর যতটুকু ট্যাপে আসে সেটা খাওয়া যায় কিনা সে ব্যাপারে সন্দেহ রয়েছে। এখন শহরের বিভিন্ন জায়গায় জলের এটিএম বসছে, বোতাম টিপলেই পরিষ্কার জল। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শহরের সমস্যার একটি স্থায়ী সমাধান নাকি আরেকটি অস্থায়ী বন্দোবস্ত? এখানকার মানুষের কাছে জলই সম্ভবত সবচেয়ে দামি সম্পদ। জলের ট্যাঙ্কার এলে সবাই হুড়োহুড়ি করে নিজেদের জলের পাত্র ভরে নেন, কিন্তু যেই জল তারা পাচ্ছেন তা কতটা পরিষ্কার তা আগে থেকে তারা জানেন না। আমাদের পরিষ্কার জল দেওয়ার কথা ছিল, কিন্তু এত নিম্নমানের জল, পরিমাণেও অনেক কম। লালবাগের বাসিন্দাদের অভিযোগ মাঝে মধ্যেই এমন হয়। দিল্লির উত্তর পূর্বে অবস্থিত লালবাগ এই শহরের বৃহত্তম বস্তিগুলোর একটি। এখানে মানুষজনের জন্য পাইপের মাধ্যমে জলের ব্যবস্থা রয়েছে, কিন্তু সীমা নামের এই বাসিন্দা জানাচ্ছেন সকালে মাত্র কয়েক ঘন্টার জন্য তারা জল পান। কখনো দিনের পর দিন জল আসে না, এলেও তা পানের অযোগ্য হয়। এই জল মুখে দেওয়া যায় না, এতটাই দুর্গন্ধ যে গোটা বাড়ি থেকে নর্দমার মতো গন্ধ পাওয়া যায়। এই জল খেলে আমাদের পেটের অসুখ, মাথা ব্যথা, জ্বর আর ডায়রিয়া হয়। রান্নার জন্য আমাদের ফিল্টার করা জল কিনতে হয়, কারণ আমাদের পাওয়া জল এতটাই নোংরা সেটা দিয়ে রান্না করা সম্ভব না। বোতলজাত জল নিরাপদ বিকল্প। দিল্লির বস্তি এলাকার প্রায় অর্ধেক বাসিন্দা পান ও রান্নার জন্য এর উপর ভরসা রাখেন। অনেকেই বলেছেন তারা তাদের মাসিক আয়ের 10% পর্যন্ত অর্থ শুধু পানীয় জলের পেছনে খরচ করেন। তবে কিছুদিন ধরে লালবাগে কয়েকটি ভেন্ডিং মেশিন বা জল এটিএম চালু হয়েছে। এই মেশিনগুলো দিনের বেশ কয়েক ঘন্টা ধরে পরিষ্কার পানীয় জল সরবরাহ করে। বাসুদেব ঠাকুর প্রতিদিন এখানে এসে নিজের পরিবারের জন্য 40 লিটার জল সংগ্রহ করেন। তার মতে ট্যাঙ্কারের তুলনায় এই জল অনেক উন্নত মানের। তাছাড়া ভেন্ডিং মেশিনের জল ট্যাঙ্কারের চেয়ে অনেক সস্তা। এই জল পাইপলাইনের মাধ্যমে নয়, সরাসরি ভূগর্ভস্থ জলাধার থেকে আসে। পাম্প করে তোলা ভৌমজল প্রথমে ফিল্টার করা হয়, তারপর সে জল ট্যাঙ্কে যায় এবং তা পুনরায় ফিল্টার করা হয়। তারপর সে জলকে এই ট্যাঙ্কে আনা হয়। এই যন্ত্রটি প্রতি ঘন্টায় 1200 লিটার জল তোলার ক্ষমতা রাখে। রিভার্স অসমোসিস পদ্ধতিতে এই জল পরিশোধন করা হয়। তবে এই প্রক্রিয়ায় দূষিত বর্জ্য জল তৈরি হয়, যার ব্যবস্থাপনা বিজ্ঞানীদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা এই বর্জ্য জল আবার ভূগর্ভেই ফেরত পাঠায়, যা আমার মতে খুবই সমস্যাজনক। এর ফলে আশেপাশের অন্যান্য বাসিন্দাদের ভূগর্ভস্থ জল দূষিত হতে পারে, যারা হয়তো এই জলের উপর নির্ভরশীল। এখান থেকে 20 কিলোমিটার দূরে নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনে আরও কিছু জল ভেন্ডিং মেশিন চালু করা হয়েছে। রেল কর্তৃপক্ষের সঙ্গে একটি স্টার্টআপ সংস্থা এই মেশিনগুলি পরিচালনা করছে। তাদের লক্ষ্য রেলযাত্রী এবং রেলকর্মী সবার জন্য সতেজ ও পরিষ্কার জল সরবরাহ করা। পৌরসভা জল বিভাগের সাথে মিলে শুধু দিল্লিতেই এই স্টার্টআপ 200টি এমন ভেন্ডিং মেশিন চালাচ্ছে। এখানে ভেন্ডিং মেশিনগুলোতে কলের জল ও ভূগর্ভস্থ জলের মিশ্রণ থাকে। অনেকগুলি পর্দা ও কার্বন ফিল্টার দিয়ে জল ফিল্টারের পর ঠান্ডা করা হয়। পুরো প্রক্রিয়া জুড়ে সবসময় গুণগত মানের দিকে নজর রাখা হয়। এই মেশিন থেকে জল নিলে প্লাস্টিক বর্জ্যও কমে। পরিষেবা প্রদানকারী সংস্থার তথ্য অনুযায়ী অর্ধেকেরও বেশি ক্রেতা তাদের নিজস্ব বোতলে জল নিয়ে থাকেন, যার মাধ্যমে তারা অর্থ সাশ্রয় করেন। আপনি প্লাস্টিকের বোতল কিনলে কেবল জলের দামই দেন না, প্রথমত জল আপনার কাছে পৌঁছাতে পরিবহনের জন্য যে খরচ হয় তার দাম দেন, দ্বিতীয়ত প্লাস্টিকের বোতলের দামও দেন।
দিল্লিতে বিভিন্ন সংস্থা শহর জুড়ে জলের এটিএম বসিয়েছে। আগে সরকার শহরের জল সরবরাহ ব্যবস্থা উন্নত করার পরিকল্পনা নেয়, বিশেষ করে নিম্ন আয়ের অঞ্চলগুলোতে। এখনও পর্যন্ত কতগুলো মেশিন বসেছে তার সঠিক হিসাব না থাকলেও আরও 5,000 বসানোর পরিকল্পনা করা হয়েছে। একজন মানুষের পান করার জন্য দৈনিক মাত্র 10 থেকে 15 লিটার জল লাগে। সেটা তত সমস্যার নয়, কিন্তু অন্যান্য কাজের জন্য দরকারি বিপুল পরিমাণ জল কোত্থেকে আসবে সেটা চিন্তার বিষয়। যদি আপনাকে রান্না, পরিচ্ছন্নতা ও ধোয়াধুয়ির জলের জন্য ট্যাঙ্কার বা অনিয়মিত জল সরবরাহের উপর নির্ভর করতে হয়, তাহলে এটা আসলে কোনো সমাধানই নয়। লালবাগে ফিরে আসা যাক। পিন্টু নামের এই ব্যক্তি প্রতিদিন সকালে বস্তিবাসীর কাছে একটি বেসরকারি সংস্থার পরিশোধন করা জল বিক্রি করেন। দিল্লিতে পরিষ্কার জল সরবরাহ বহুদিন ধরে একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। আগামী কিছুদিনেও তা বদলাবে বলে মনে হয় না। শহরের জন্য একটি আধুনিক ও পরিবেশ বান্ধব জল ও বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে এখন অনেক অর্থ ও সময় দরকার। ততদিন পর্যন্ত জল এটিএম শহরের জল সংকট কিছুটা লাঘব করতে পারে। ভারতে প্রতি বছর কোটি কোটি টন কলা উৎপাদন হয়, আর তার সঙ্গে ততটাই বর্জ্য। কলা গাছের কাণ্ড, পাতা, এমনকি কলার খোসাও ফেলে দিতে হয়। কিন্তু প্রশ্ন হলো, এই বর্জ্য থেকে কি নতুন কোনো সম্পদ তৈরি করা যায় না? তামিলনাড়ুর এক উদ্যোক্তা কলার ফাইবার থেকে তৈরি করছেন নতুন কিছু, আর তার সঙ্গে তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থানও। চলুন দেখা করব তাঁদের সঙ্গে। কলা চাষের জন্য খ্যাত তামিলনাড়ুর এইসব কৃষি খামার। কলা সংগ্রহের পর গাছ কেটে ফেলা হয়। বিশাল এইসব বাগানে তাই কলা গাছের বিপুল বর্জ্য জমে। একসময় তা আগুনে পুড়িয়ে ফেলা হতো বা মাটিতে পুঁতে ফেলা হতো। তবে বানিতার জন্য এখন তা লাভজনক এক ব্যবসা। வாழை நாரை வச்சுனா நம்ம வந்து கைவினை பொருட்கள் தான் பண்ணிட்டு இருக்கோம். ஒரு 30 ப்ராடக்ட் வரைக்கும் பண்ணிட்டு இருக்கோம். আমরা অনেক দিন ধরে কলা গাছ থেকে বিভিন্ন হস্তশিল্প তৈরি করছি। এখন আমরা প্রায় 30 রকমের জিনিস বানাই। কলা তোলার পর গাছের বাকি অংশ আমরা সংগ্রহ করি, বাইরের খোসা ছাড়াই, তারপর মেশিনে দিয়ে আঁশ বের করি। அதுக்கப்புறமா দিন রোদে দিয়ে তারপর வச்சிட்டு அதை வச்சு ஜடை மாதிரி பின்னி அதுல நம்மளுக்கு என்னென்ன ப்ராடக்ட் தேவையோ அந்த இதெல்லாம் நம்ம பண்ணிட்டு இருக்கோம். அது இல்லாம அந்த பட்டையை அரைக்காம அப்படியே உரிச்சு காய வைக்க ரোদে শুকিয়ে காய வச்சு அப்புறமா அந்த பட்டையை எடுத்து அப்புறமா அதுலயுமே நம்ம வந்து கூட பேஸ்கெட்டு, ஃப்ரூட்ஸ் கூட இந்த மாதிரி அதுமே ஒரு 20-30 ப்ராடக்ட் அதுலயே நம்ம பண்ணிட்டு இருக்கோம். வாழை কলা গাছের সব অংশই কাজে লাগে। அந்த பயனுள்ள வாழை আমরা এটাকে দুই ভাগে ভাগ করি, அதாவது அறுவடைக்கு তোলার সময় আর ফল তোলার পর। ரெண்டுமா பிரிக்கிறோம். அப்ப அந்த விவசாயிகளுக்கு வந்து அறுவடைக்கு முன்னாடி வந்து only இந்த வாழை பழங்கள் এখন অবশ্য কলা পাতাও বিক্রি হয়, அப்புறம் வாழை இலை இன்னைக்கு কিন্তু তাতে বেশি আয় হয়। அதோட அவங்க வருமானம் வந்து போய் আগে চাষিরা জানতেন একটা গাছ থেকে প্রতি ফলনে প্রায় 2000 টাকা আয় হবে, কিন্তু এখন বাজারের দাম ওঠানামা করে, তাই কত আয় হবে তা বলা যায় না। এজন্য আমরা কলা তোলার পর গাছের বাকি অংশ দিয়ে বিভিন্ন কিছু বানানোর এভাবে এই কাজ শুরু হয়েছিল। இறங்கி அந்த ஒரு நிறுவனத்தை ரன் பண்ணிட்டு இருக்கோம். அதாவது வாழை நார்ல வந்து நீ என்ன பண்ண போற, இதுல எப்படி நீ பண்ணி இதுல முன்னேறி எப்படி இது பண்ண போறன்னு எல்லாரும் ஒரு மாதிரி என்ன பேசுனாங்க. ஸ்டார்டிங் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. அதுக்கப்புறமா நான் কিন্তু এখন এই ব্যবসা ভালোভাবে চালিয়ে আমি তাদের நான் முன்னேறி வந்துட்டேன். அதுக்கப்புறமா வீட்டுல எல்லாருமே பரவாயில்ல, இந்த அளவுக்கு நீ வருவேன்னு நான் நினைக்கல, பரவாயில்ல இதுலயும் இவ்வளவு இது பண்ண முடியுமா அப்படின்றது நான் பண்ணதுக்கு அப்புறம் এখন 15 থেকে 20 জন பண்ணிட்டு இப்ப நான் நிறைய பேருக்கு ஒரு 15-20 பேர் கிட்ட நம்ம கிட்ட வேலை আমাদের பார்க்கறாங்க. বানানো জিনিস এখন সারা ভারতে বিক্রি হয়। நாங்க பெண்களா சேர்ந்து ஒரு குழு அமைச்சு நாங்க பண்ணிட்டு இருக்கோம். பண்றது இந்தியா முழுக்க எல்லா ஊருக்குமே এটা আমাদের জন্য খুবই গর্বের কথা। திருப்பூர், சென்னை, கொல்கத்தா, கர்நாடகா இந்த மாதிரி எல்லா ஏரியாக்குமே போயிட்டு இருக்கு. அது வந்து எங்களுக்கு வந்து ஒரு பெருமையா இருக்கு। এই নারীরা পুরনো জিনিস নতুন করে ব্যবহার করে নিজের পায়ে দাঁড়িয়েছেন। এভাবেই তারা আরও এগিয়ে যেতে চান। আমরা যা কিছু ব্যবহার করছি বা যা ফেলে দিচ্ছি তার পুরোটাই আসছে পৃথিবীর সীমিত সম্পদ থেকে। প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত নিবিড়, আর তাই তার সম্পদ আমরা কিভাবে ব্যবহার করছি সেটাও খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের আশেপাশে সম্পদের ব্যবহার নিয়ে কোনো সচেতনতা লক্ষ্য করেছেন কি, কিংবা পরিবেশ বান্ধব কোনো বিকল্প? যদি করে থাকেন তাহলে তা আমাদেরকে লিখে জানাতে ভুলবেন না। একই সঙ্গে ইনস্টাগ্রামে DW এনভায়রনমেন্ট ফলো করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে ইকো ইন্ডিয়ার নতুন পর্ব নিয়ে আগামী সপ্তাহে, নতুন সব গল্প নিয়েও। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।
জলবায়ু, পরিবেশ ও উদ্ভাবনের অসাধারণ সব প্রতিবেদন থাকছে প্রতি সপ্তাহে ইকো ইন্ডিয়ায়। জলবায়ু সুরক্ষা ও টেকসই ভবিষ্যতের পথে পরিবেশ বান্ধব চাকরি ও পেশার কথা তুলে ধরি আমরা। খামার থেকে বারান্দা, কীটনাশক মুক্ত, পুষ্টি সমৃদ্ধ, বংশ পরম্পরায় চাষ হওয়া জলবায়ু সহিষ্ণু উদ্ভিদের সন্ধান করি আমরা। কলকাতা, দিল্লি ও চেন্নাইয়ের মতো শহরে করি সবুজ পরিবহন, নির্মল বায়ু ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানির খোঁজ। কিভাবে আমরা টেকসই জীবনযাপন করতে পারি, চলুন অনুসন্ধান করি একসঙ্গে। চোখ রাখুন DW বাংলার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পাতায় এবং প্রতি সপ্তাহে কলকাতা টিভির পর্দায়।